আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বে শুরুতেই জানিয়ে দিচ্ছে এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 15 জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে আয়োজিত হলো এটিএন বাংলার 30 বছরের পদার্পণ। 3 দশকের পথ চলায় শিশুদের অধিকারের বাতিঘর। আমরা করব জয়। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আলবিসিলেস তারা। 20 তারিখের ফাইনাল নিয়ে দেশ জুড়ে উন্মাদনা। সবুজে ঘেরা আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবারেই বিস্তারিত। কোটি বাঙালির ভালোবাসা আর আস্থার প্রতীক হয়ে গৌরব ও সাফল্যের 3 দশক পূর্ণ করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। 15 জুলাই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চ্যানেলটির 30 বছরে পদার্পণের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। দিনভর বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা আর তারার মেলায় মুখরিত ছিল এটিএন বাংলা প্রাঙ্গণ। আর এই গৌরবময় পথ চলায় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দূরদর্শী ভাবনায় জন্ম নেওয়া অনুষ্ঠান আমরা করব জয়। আন্তর্জাতিক প্রাঙ্গণে এমি অ্যাওয়ার্ড ও ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড জয়ী এই অনুষ্ঠানের জার্নি এবং 15 জুলাইয়ের সেই উৎসবমুখর দিনটি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। 15 জুলাই রূপালী পর্দার মোহনীয় আলো আর কোটি বাঙালির ভালোবাসায় সঙ্গী করে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাসের প্রথম বাতিঘর এটিএন বাংলা পা রাখল 30 বছরে। 3 দশকের এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে দিনভর বসেছিল তারার মেলা। সকাল থেকেই এটিএন বাংলা প্রাঙ্গণে জড়ো হন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে ফুলে ফুলে ছেয়ে যায় পুরো চ্যানেল প্রাঙ্গণ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পথ দেখায় কেউ কেউ, পথ চলে সবাই। এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। অতিথিরা বলেন, এই দীর্ঘ পথ চলাই কেবল একটি টেলিভিশনের ইতিহাস নয়, বরং তা বাংলাদেশের গণমাধ্যমের এক অনন্য ও গর্বিত দলিল। যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরো অনেক সমৃদ্ধ করবে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন। পুরো পৃথিবীতে কিন্তু এটিএন বাংলা কিন্তু আমাদের এই যে অবিরাম বাংলার মুখ, এটা কিন্তু সবচেয়ে প্রথম নিয়ে এসছে। আমরা আগামীর পথ চলায় প্রত্যাশা করব যে তারা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবেন এবং জনগণের পক্ষে থাকবেন। কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে, আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। এটিএন বাংলার এই গৌরবময় ও দীর্ঘ জার্নির সাথে যে নামটি শিশুদের অধিকার আদায়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম আমরা করব জয়। শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন। অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শহরাঞ্চলের বস্তিগুলো, দরিদ্র পরিবারের সকল শিশুরা। আজ থেকে 2 দশকেরও বেশি সময় আগে দেশের মূল ধারার গণমাধ্যমে যখন শিশুদের কথা, বিশেষ করে সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকারের বিষয়টি প্রায় উপেক্ষিত ছিল, ঠিক তখনই এক ব্যতিক্রমী দূরদর্শী ভাবনা বুনেছিলেন ডক্টর মাহফুজুর রহমান। তারই অনন্য পৃষ্ঠপোষকতা এটিএন বাংলার পর্দায় জন্ম নেয় আমরা করব জয়। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে, আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। এটিএন বাংলার হাত ধরে এই অনুষ্ঠানের ক্ষুদে সাংবাদিকরা পেয়েছিল স্বাধীনভাবে কাজের অসঙ্গতি তুলে ধরার সুযোগ, যার ফলশ্রুতিতে টেলিভিশনের অস্কার খ্যাত মর্যাদাপূর্ণ অ্যামি অ্যাওয়ার্ড জয় করে দেশের জন্য এক অভূতপূর্ব গৌরব বয়ে আনে অনুষ্ঠানটি। শুধু তাই নয়, প্রতিভাবান এই শিশু কিশোররা তাদের অনন্য প্রতিবেদনের জন্য প্রতি বছরই জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ থেকে অর্জন করছে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড।
দেখতে দেখতে 30 বছরে আমরা পদার্পণ করলাম। এটিএন বাংলার যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা করব জয়, এটা তো সারা বিশ্বে সমাদৃত, কারণ আমরা প্রথম এশিয়ার মধ্যে আমরা এমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমাদের শুধু এমি অ্যাওয়ার্ড পেয়ে আমরা ক্ষান্ত হইনি। আমাদের যে এই পথ চলায় যে ইউনিসেফ আয়োজিত যে ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড, এটা আমরা 7 বার পেয়েছি। শুধু তাই না, এই জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আজীবন সম্মাননা দিয়েছে ইউনিসেফ। সো সব কিছু মিলায় এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে আমরাও যে পারি এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং তোমাদের যে এই পথ চলায় তোমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনটা এত নিখুঁত যে সেটা পুরস্কার না পেয়ে থামেনি। শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে দেশের আপামর মানুষের মন জয় করে অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রতিটি পরিবারের নিজস্ব আস্থার ঠিকানা। কেক কাটা, স্মৃতিচারণ আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় 15ই জুলাইয়ের এই বর্ণাঢ্য দিনটি। তবে এই উদযাপন কেবল একদিনের নয়, এটি নতুন এক দশকের পদার্পণের নতুন অঙ্গীকার। তনিমা আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আলবিসেলেস তারা। বিশ্বমঞ্চের এই হাই ভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে উৎসবে মাতোয়ারা পুরো বাংলাদেশ। রাত জেগে প্রিয় দলের জয়োৎসব করেছেন কোটি ভক্ত। 20 জুলাই স্পেনের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে এখন দেশ জুড়ে বইছে তুমুল উন্মাদনা। বিস্তারিত এবারের প্রতিবেদনে। চারিদিকে নীল সাদার জয়ধ্বনি আর উল্লাসের গর্জন। হাজারো প্রকৃতিপ্রেমী। গত 9 জুলাই উদ্বোধনের পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর শেরেবাংলা নগরের এই মেলা প্রাঙ্গণ। ফল গাছগুলোই নিব দেখি। ইটের দেয়ালে বন্দি কংক্রিটের এই নগরীতে শিশুদের মাটির ছোঁয়া দিতে এবং সরাসরি গাছপালা চেনাতে অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়ে আসছেন মেলায়। কোমলমতি শিশুদের মাঝেও গাছ নিয়ে দেখা গেছে কৌতূহল। আম দেখছি, লিচু দেখছি, লটকন দেখছি, পেয়ারা দেখছি, সবই দেখছি। তুমি কি কি গাছ দেখেছো এখন পর্যন্ত? আম গাছ, পেয়ারা গাছ দেখেছি। আসলে এখানে মেইনলি হচ্ছে আমি জবা ফুল কিনতে আসছি, কারণ জবা ফুল আমার ফেভারিট। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। এখানে আমার অনেক ভালো লাগতেছে। এবারের মেলায় অংশ নেওয়া দেশের নামকরা সব নার্সারির 120টি স্টল। ছাদ বাগানীদের জন্য এবার মেলায় এসেছে বিশেষ কিছু ফলের গাছ, যেখানে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ কাড়ছে পুষ্টিগুণে ভরপুর বিদেশি ফল অ্যাভোকাডো। এছাড়াও রয়েছে বিশাল সাইজের সব বিশাল জাতের আম, রস ডালিম, আঙুর এবং দেশীয় রসালো ফল লটকন। শুধু ফল নয়, ফুলপ্রেমীদের জন্য মেলা প্রাঙ্গণ যেন রঙিন স্বর্গ। অর্কিড, জবা থেকে শুরু করে হরেক রকমের দেশি বিদেশি ফুল। অন্যদিকে ফ্ল্যাট বাড়ির বেলকনি ও ড্রয়িং রুম সাজাতে যারা ভালোবাসে তাদের উপচে পড়া ভিড় দেখা গেছে ইনডোর ও আউটডোর প্ল্যান্টের স্টলগুলোতে। ওরা একটু গাছপাতার প্রতি একটু আকর্ষণ বাড়লো। ও নিজেই মাঝে মধ্যে ফলগুলো দেখলো, নতুন নতুন ফলগুলো চিনলো। প্লাস আমরা নতুন ফল কালেকশন আসলে এগুলো একটু চারা নিয়ে গেলাম। সুস্থ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যতের জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আর তাই মাসব্যাপী চলা এই মেলা থেকে গাছ কিনে নগরবাসী ফিরছেন এক বুক সবুজ, অক্সিজেন আর পরিবেশ রক্ষার প্রত্যয় নিয়ে। সাদিক আনাম সাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বইয়ের চেনা গণ্ডি পেরিয়ে আমাদের ক্লাসরুমগুলো এখন অনেকটাই ডিজিটাল। প্রযুক্তির ছোঁয়ায় পড়ালেখা যেমন আনন্দদায়ক হচ্ছে, তেমনি অতিরিক্ত স্ক্রিন টাইম আর অনলাইন আসক্তিতে শিশুদের মেধা ও স্বাস্থ্য পড়ছে বড় ঝুঁকিতে। শিক্ষাবিদরা বলছেন, প্রযুক্তির এই জোয়ারে গা ভাসিয়ে নয়, বরং একে শিক্ষার ঢাল বানাতে মূল ভূমিকা নিতে হবে অভিভাবক ও শিক্ষকদের। আফরিন আক্তারের রিপোর্টে। বই খাতার গণ্ডি পেরিয়ে এখন প্রযুক্তি হয়ে উঠছে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং অনলাইন শিক্ষা সামগ্রীর ব্যবহার বাড়ছে। এতে পাঠদানও আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর হচ্ছে বলে মনে করছে শিক্ষার্থীরা। ইউটিউবে যে ফ্রি স্টাডি টিউটোরিয়াল, তারপর এখন এআই আছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি এআই, ওরা থাকে, ওইখানে আমরা দেখে দেখে পড়াশোনা করি। যেমন হয়তো সিলেবাসের বাইরে কোনো রচনা দিল, আমরা সেটা চ্যাট জিপিটি, গুগল ইত্যাদি জায়গা থেকে পাই, কারণ তাতে আমাদের সময় কম লাগে। সামটাইমস যখন অ্যাসাইনমেন্টস থাকে স্কুলে, চ্যাট জিপিটি বা জেমিনাই এরকম টাইপের অ্যাপস আমরা ইউজ করি, কিন্তু ওটা সীমিত অ্যামাউন্টে ইউজ করি। স্কুলে এখন স্মার্ট বোর্ড ইউজ করা হয়। তাছাড়াও এখন যেহেতু আধুনিক যুগ,
সেহেতু হলো পড়াশোনার এক একটা জিনিস আমাদের রিসার্চ করার জন্য আমাদের সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বলছেন, বর্তমানে যুগে প্রযুক্তিকে উপেক্ষা করা হলে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়বে অনেকটা। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। এখন সময়ের তালের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু প্রযুক্তি মানুষের সাথে মানুষের যোগাযোগটা অনেক সহজ করে দিয়েছে। এখন এটাকে যদি আমরা অ্যাভয়েড করি বা দূরে সরিয়ে দিই, তাহলে আমরা পিছিয়ে যাব জাতি হিসেবে পুরো পৃথিবীর সাথে। আমরা যখন একটা নোটিশ আমাদের শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, তখন শিক্ষার্থী না দেখে যদি তার প্যারেন্টস এটা দেখে শিক্ষার্থীকে জানিয়ে দেয়, তাহলে আস্তে আস্তে সে তার প্রযুক্তির দিকে মিস ইউজের জন্য সে ডাইভার্ট হবে না। দেখা যাচ্ছে যে সে নোটিশ দেখতে গিয়ে অন্য দিকে সে ঝুঁকে যাচ্ছে। শিক্ষার্থীদের এই যে খারাপ দিকে তার ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সচেতন হতে হবে, প্যারেন্টসদেরকে একটু সময় দিতে হবে। প্রযুক্তি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করলেও এর অপব্যবহারও বাড়ছে। বিকাল হলে একটা আকাশ দেখা, ঘাস দেখা, পরিবেশ দেখা, এই একটা জিনিস আমরা ফিল করতাম। এটা আসলে এখন বাচ্চাদের বাচ্চাদের এরকম হচ্ছে না। বাচ্চারা করছে কি, ডিভাইস নিয়ে বসে যাচ্ছে। বিকাল যখন হচ্ছে তখন হচ্ছে তারা পড়ালেখা করছে না, তখন ডিভাইস নিয়ে তারা এই করছে যে খেলা করছে। কিন্তু তাতে হচ্ছে কি, সে বাইরের সাথে যে মিশাটা বা পরিবেশটা দেখা বা ওই বাইরে যে খেলাধুলা এনজয় করাটা, এটা তারা করছে না। তারা এনজয় করছে কি, মোবাইলটা এনজয় করছে। প্রযুক্তি ভালো, কিন্তু প্রযুক্তির আমরা সদ্ব্যবহার করতে জানি না বিধায় আমাদের শিশুরা তারা অনেক সময় সমস্যায় পড়ে যাচ্ছে। সারাক্ষণ যদি প্রযুক্তি নিয়ে যদি থাকা হয়, তাহলে যে মানবিক যে গুণগুলো আছে এগুলো তো তাদের বিকাশ হচ্ছে না। এখনকার যুগে আমার বাচ্চা যেটা পারছে না সেটা কিন্তু গুগলে সার্চ দিয়ে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের তো আরও বেশি লাগছে, কিছু রেকর্ড ক্লাস থাকে ওগুলো ওরা দেখছে। ঠিক আছে, ওরা সুব্যবহার করছে, কিন্তু দেখা যায় যে সুব্যবহার করতে গিয়ে ওরা আবার কিছু অপব্যবহারও করে ফেলছে। বাচ্চারা ওটা ইউজ যখন করবে, অবশ্যই বাবা মা সবাই যেন সচেতন থাকে বাচ্চাটা আসলে কি ইউজ করছে, সেটা তার জন্য কতটুকু ভালো। অনেক শিশু পড়াশোনার পরিবর্তে অতিরিক্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম ও বিনোদনমূলক কন্টেন্টে ব্যয় করছে। এতে মনোযোগ কমে যাওয়া, সময়ের অপচয় এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা অনেকেই আছে এফোর্ড করতে পারি না প্রাইভেট বা টিউশন করানো। যারা এফোর্ড করতে পারে না এই প্রাইভেট বা টিউশনের টাকাটা, তারা কি করবে? তারা একটা সময় হয়ে দেখা যাবে ঝরে পড়বে, এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। সো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে এই প্রযুক্তি তো আমাদের বেটারমেন্টের জন্য তৈরি করা হয়েছে। একটা সময় ক্যালকুলেটারও ইউজ করার ফলে যখন আবির্ভাব হয়েছিল, তখন মানুষ বলা শুরু করেছিল ক্যালকুলেটর আমাদের মেধা বা স্মৃতিশক্তি অথবা আমাদের গাণিতিক দক্ষতাকে দুর্বল করে ফেলবে। কিন্তু বর্তমানে কি দেখা গেছে, ক্যালকুলেটর আমাদের সহায়ক ভূমিকা পালন করেছে। তেমনিভাবে এআইয়ের ব্যবহার অথবা প্রযুক্তির ব্যবহার, আমরা এটা নেগেটিভ সেটটা দেখলেই হবে না, পজিটিভ সেট দেখতে হবে। এটাকে আমরা আমাদের নিজের স্বার্থে, নিজের ব্যবহারের সুবিধার্থে কতটুকু পর্যন্ত আমরা ইউজ করবো, সেটার একটা লিমিটেশন দেওয়া দরকার। যদি আমরা ওই লিমিটেশনটা সেট করতে পারি, আমরা সহায়ক হিসেবে এটার হেল্প নিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা পুরোপুরি এটার থেকে আমরা সুফল পাবো। কতটুক বয়স পর্যন্ত আমি প্রযুক্তি ইউজ করতে পারবো, কতটুক বয়সের বাচ্চাদের হাতে আমি প্রথম মোবাইল দিতে পারবো। শিক্ষাবিদদের মতে প্রযুক্তিকে শিক্ষার সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে এবং শিশুদের নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করে তুলতে হবে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে শিক্ষার চিরচেনা রূপ। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, বরং সঠিক দিক নির্দেশনা, অভিভাবকদের নজরদারিতা এবং সচেতন ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিকে শিক্ষার শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্ষা আসতেই দেশ জুড়ে আবার মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। চলতি জুলাই এবং আগামী আগস্ট মাসে ডেঙ্গুর এই ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই ডেঙ্গুর সাথে আবহাওয়া পরিবর্তন ও অন্যান্য ভাইরাসের মিশ্রণে হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার বড় একটি অংশই শিশু কিশোর। ঢাকার বাইরের গুরুতর রোগীদেরও এখন রেফার করা হচ্ছে রাজধানী ঢাকায়। রাব্বি হোসেনের রিপোর্টে। জুলাইয়ের আকাশ জুড়ে মেঘের আনাগোনা আর ঝুম বৃষ্টি যখন প্রকৃতিতে স্বস্তি আনছে, ঠিক তখনই তৈরি হচ্ছে এক নীরব আতঙ্ক। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবৃদ্ধি করে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এডিস মশা। আবহাওয়া পরিবর্তন আর ভাইরাসের রূপ বদলে এবার ডেঙ্গু যেন আরও বেশি আগ্রাসী, যার প্রমাণ মিলছে প্রতিদিন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলোতে।
যেখানে প্রতিনিয়ত লম্বা হচ্ছে আক্রান্ত শিশু কিশোরদের তালিকা। আমরা একই ফ্যামিলির এখন বর্তমানে 3 জন 4 জন, আমি সহ এখন বর্তমানে 4 জন। আমরা ঘরে 4 জন মানুষ, 4 জনেরই ডেঙ্গু। আমি ওই যে দোকান করি, ভান্ডা আমার কাপড়ের দোকান আছে, ওইখানে ধরেন ওরা রাইখে দোকান করি, খেলাধুলা করে হয়তো মশায় কামড় দিচ্ছে। হাসপাতালগুলোতে এখনও তিল ধারণের ঠাঁই আছে ঠিকই, তবে প্রতিদিনের ঊর্ধ্বমুখী ডেঙ্গু গ্রাফ দিচ্ছে কঠোর সতর্ক বার্তা। আক্রান্তের এই চাপ শুধু ঢাকার নয়, বরং ঢাকার বাইরের জেলাগুলো থেকেই গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে রাজধানীতে। চিকিৎসকেরা বলছেন এবার ডেঙ্গুর ধরন বেশ জটিল। রক্তে প্লাটিলেট বা অন্যান্য রিপোর্ট আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও চোখের পলকে রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে। হাম কমেনি, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আবার ডেঙ্গু বাড়তে থাকে, এই দুটো মিলে কিন্তু যেটা ব্যবস্থাপনা সেটার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ব্যাঘাত করবে। কারণ আমরা হাসপাতালগুলোর যে সিট, যেটা সংক্রামক ব্যাধির জন্য তো কিছু বিছানা আসলে নির্দিষ্ট থাকে। আমরা যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলি বা উত্তর সিটি কর্পোরেশনে যে ডিএনসিসি যেটা, সেখানে দেখা যাচ্ছে যে এখন হামের রোগীতে ভর্তি, তারা চিকিৎসা দিচ্ছে। কিন্তু এটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর জন্য এগুলি নির্দিষ্ট ছিল। এখন ডেঙ্গু রোগী যদি বাড়তে থাকে, হামের রোগী তো অলরেডি সেই বিছানাগুলিতে ভর্তি আছে, দুটো মিলে এক হাসপাতালে বা সরকারের বিভিন্ন হাসপাতালে যে একটা রোগীর চাপ পড়বে, তাতে কিন্তু ব্যবস্থাপনার একটা সংকট দেখা দিবে। সুতরাং আমাদের এখনই আসলে সচেতন হতে হবে যেন আমরা নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা সরকারের বিভিন্ন সংস্থাকে তো আসলে দায়ী করতেই পারি, কিন্তু আমাদের নিজেদেরও তো আসলে একটা দায়িত্ব রয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঘরের চারপাশ ও ছাদ বাগান পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে কোনো জ্বরকে সাধারণ ভাবার ভুল না করে শুরুতেই নিতে হবে বাড়তি যত্ন, বলছেন বিশেষজ্ঞরা। রাব্বি হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরেও চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 015361999945। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্দিষ্ট সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।